কথায় আছে রাজস্থান এমন একটি জায়গা যার প্রত্যেকটি অংশে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আজকের রাজস্থানের একটি রহস্যময় কেল্লা বা ফোর্টের সম্পর্কে গল্প বলবো, যার রহস্য কোথায় শুরু কোথায় শেষ তা কেউই জানে না। হ্যালো বন্ধুরা, আমি সুমন ওয়েলকাম করছি আপনাদের আমার চ্যানেল ডিউরা ফ্যাক্টসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের কাহিনী এমন একটি অভিশপ্ত জায়গার ব্যাপারে, যেটাকে মনে করা হয় ভারতের সবচেয়ে অভিশপ্ত জায়গা। দিল্লি থেকে প্রায় 235 কিলোমিটার দূরে রাজস্থানের আলওয়ার জেলায় আরাবল্লী পর্বতের মাঝখানে একটি কেল্লা রয়েছে, যার নাম ভানগড় ফোর্ট বা ভানগড় কেল্লা। ভানগড় 1573 সালে আমেরের রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধবের জন্য বানিয়েছিলেন। যখন এই কেল্লা তৈরি হয়েছিল তখন ভানগড়ে 9,000-এরও বেশি পরিবার বাস করত। এখানকার মানুষজন খুবই খুশি ছিল তৎকালীন সময়ে। কিন্তু কি এমন হলো যে একটি সুন্দর শহর আজ এক অভিশপ্ত ভগ্নস্তূপে পরিণত হলো? আজ ভানগড় ফোর্টকে লোকে এত কেন ভয় পায়? লোকে ওখানে দিনের বেলা যেতেও কেন ভয় পায়? এমনকি ভারতের পুরাতত্ত্ব বিভাগ এখানে একটি বোর্ডে লিখে রেখেছে যে সূর্য ওঠার পূর্বে বা সূর্যাস্তের পর এখানে প্রবেশ বর্জিত। এর মানে দিনের বেলা তো আপনি ভানগড় কেল্লায় প্রবেশ করতে পারবেন, কিন্তু সূর্য ডোবার পর এখানে আর প্রবেশ করতে পারবেন না, কারণ প্রবেশদ্বার অবরুদ্ধ করে দেওয়া হয়। এই কেল্লার অভিশপ্ত ও ভুতুড়ে হওয়ার পেছনে সঠিক কী কারণ তা কেউ জানে না আজও। কিন্তু অনেক গল্প প্রচলিত আছে। লোকে এই কেল্লাকে নিয়ে অনেক গল্প বলতে থাকে, যার মধ্যে দুটি গল্পকে লোকে সবচেয়ে বেশি মান্যতা দেয়। এর মধ্যে প্রথম গল্পটি হলো বালুনাথ সম্পর্কিত। মান্যতা আছে, যখন আমেরের রাজা ভগবন্ত দাস ভানগড়ের কেল্লা বানাচ্ছিলেন, তখন কেল্লার কিছু দূরত্বে গুরু বালুনাথ নামের এক তপস্বী তপস্যা করছিলেন। যখন বালুনাথ জানতে পারেন রাজা ভগবন্ত দাস ওখানে কেল্লা বানাচ্ছেন, তখন তিনি চিঠি পাঠিয়ে রাজা ভগবন্ত দাসকে ডেকে পাঠান। বালুনাথ রাজা ভগবন্ত দাসকে বলেন, আপনি যে কেল্লা বানাচ্ছেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু খেয়াল রাখবেন কেল্লার উচ্চতা এতটা করবেন না যাতে কেল্লার ছায়া দিনের যে কোনো সময় আমি যেখানে তপস্যা করছি সেখানে পর্যন্ত যেন না পৌঁছয়। সেই সময় যত সাধু সন্ত বা তপস্বী ছিলেন তাদের আদর সৎকার আদর সমাদর করা হতো এবং তাদের কথা মেনে চলার চেষ্টা করা হতো। তাই ভগবন্ত দাস ও তপস্বীর কথা মেনে নিলেন এবং সেই মতো কাজ করলেন। গুরু বালুনাথের আদেশের খেয়াল রেখে উনি কেল্লার উচ্চতা একটু কমই রাখলেন, যাতে কেল্লার ছায়া গুরু বালুনাথ পর্যন্ত না পৌঁছয়। কিন্তু এই আদেশের কথা পরবর্তী 2 প্রজন্ম পর্যন্ত মনে রাখা হয়, মেনে চলা হয়।
কিন্তু তৃতীয় প্রজন্ম যখন রাজা হলো তখন বালুনাথের আদেশ সিরিয়াসলি নিল না ও গুরু বালুনাথের আদেশকে অমান্য করা হলো। ফলস্বরূপ ভানগড় কেল্লার উচ্চতা আরও বাড়িয়ে দেওয়া হলো, যার ফলে কেল্লার ছায়া গুরু বালুনাথ পর্যন্ত পৌঁছে যায়। যখন কেল্লার ছায়া গুরু বালুনাথকে ছুঁল তৎক্ষণাৎ তিনি অভিশাপ দেন ভানগড় কেল্লার সর্বনাশ হোক ও শেষ হয়ে যাক। এছাড়াও 1783 সালে ভানগড়ে যে দুর্ভিক্ষ এসেছিল তা গুরুনাথের অভিশাপের কারণেই এসেছিল এমনটাই মান্যতা দেওয়া হয়। এরপর ভানগড়ের বৈভব শেষ হয়ে যায়। এরপরও অনেকে ভানগড়ে থাকার প্রচেষ্টা করেন কিন্তু কোনো দিন থাকতে পারেননি। দ্বিতীয় প্রচলিত কাহিনীটি হলো রাজকুমারী রত্নাবতীর কাহিনী। রত্নাবতী ভানগড়ের রাজকুমারী ছিলেন। তিনি খুবই সুন্দরী ছিলেন। বহু রাজা ও রাজকুমার তার রূপের জন্য পাগল ছিলেন। তার মধ্যে আরও একজনও ছিলেন যিনি রাজকুমারীকে পছন্দ করত। সে ছিল সিংহিয়া। সিংহিয়া ছিল এক নিম্ন স্তরের তান্ত্রিক। যখন থেকে সিংহিয়া রত্নাবতীকে দেখে তখন থেকেই রত্নাবতীকে পাওয়ার জন্য মনে মনে কামনা করতে থাকে। সিংহিয়া জানত যে সহজ পথে কোনোদিন রত্নাবতীকে পাবে না সে, তাই সে অন্য পন্থা নেয়। রত্নাবতীর দাসী একদিন বাজারে যায় রাজকুমারীর জন্য মাথায় দেওয়া তেল কিনতে। পথে সিংহিয়া বিভিন্ন বাহানায় দাসীর পথ আটকে কথা বলতে থাকে এবং সেই সময় সিংহিয়া তেলের ওপর কোনো ধরনের কালো জাদু করে দেয়। যখন দাসী মহলে আসে রত্নাবতী তেলের শিশি দেখে বুঝতে পারে যে এই তেলের ওপর কালো জাদু করা হয়েছে, কারণ রত্নাবতীও তন্ত্রমন্ত্রের সিদ্ধ এক নারী ছিলেন। তৎক্ষণাৎ রত্নাবতী তেলের শিশি বাইরে ছুঁড়ে ফেলে দেন এবং তেলের শিশি বাইরে ছুঁড়ে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি বড় পাথরে গিয়ে শিশিটি আঘাতপ্রাপ্ত হয় এবং শিশিটি ভেঙে যায়। আসলে তেলের মধ্যে এমন জাদু ছিল যে ওই তেল যার গায়ে পড়বে বা মাথায় পড়বে সে সিংহিয়ার দিকে আকৃষ্ট হয়ে চলে যেতে থাকবে। যেহেতু পাথরের গায়ে তেলটি পড়ে তাই পাথরটিও ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে সিংহিয়ার দিকে যেতে থাকে। সিংহিয়ার কাছাকাছি যখন বড় পাথর চলে আসে তখন সিংহিয়া দেখতে পায় যে পাথরটি ওর দিকে গড়িয়ে গড়িয়ে আসছে এবং পাথরের আকার খুবই বড়। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না। পাথরটি সিংহিয়ার বুকে চেপে বসে। শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সিংহিয়া অভিশাপ দেন ভানগড় ধ্বংস হয়ে যাবে। এখানে বসবাসকারীদের আত্মার মুক্তি হবে না। তারপর দিন আজবগড় নামের একটি রাজ্য ভানগড়ের ওপর আক্রমণ করে এবং রানী রত্নাবতী সমেত ভানগড়ের সবাইকে নির্মমভাবে হত্যা করে। যদিও ইতিহাসে এই যুদ্ধের কোনো উল্লেখ আজও পাওয়া যায়নি, তবুও এই কাহিনী প্রচলিত আছে। এখানকার লোকেরা শোনে এবং শোনায় এই কাহিনী। স্থানীয় লোকেরা বলেন যে আজও রাত্রে ওখানে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। রানী রত্নাবতী এবং তার কেল্লায় থাকা পার্শ্বদবর্গের আজও মুক্তি ঘটেনি।
কখনো কখনো হাসির আওয়াজ, কখনো কখনো উৎসবের আওয়াজ, কখনো কখনো পায়েলের আওয়াজ ভানগড় কেল্লার মধ্য থেকে আজও ভেসে আসে বন্ধুরা। বন্ধুরা, এই দুটো কাহিনীর সত্যতা আমরা যাচাই বা বিচার করি না, এটা রাজস্থানের স্থানীয় লোকেদের মান্যতা মাত্র। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এর পেছনে কি অন্য আর কিছু কাহিনী রয়েছে, নাকি এই দুটো কাহিনীর মধ্যে কোনো একটা সত্য? আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন। বন্ধুরা, কমেন্ট করুন যে কোন ধরনের গল্প আপনারা আরও শুনতে চান, আর আপনাদের কাছে যদি কিছু গল্প থেকে থাকে, সেটা ভৌতিক, দৈবিক বা ক্রাইম রিলেটেড বা যে কোনো ধরনের গল্প হোক, সেই গল্পটা যদি ইন্টারেস্টিং হয় তাহলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠান sumongiri024@gmail.com-এ। আমরা অবশ্যই আপনার গল্পটিকে আমাদের চ্যানেলে আমাদের শ্রোতা বন্ধুদের শোনাবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, ভালো রাখুন।